দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে এবং গণধোলাই দিচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে। যে কয়েকটা কর্মকাণ্ড নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তার একটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট। চট্টগ্রাম পোর্টের একটা টার্মিনাল, মানে সবচেয়ে আধুনিক যে টার্মিনালটা, যেটাকে নিউ মেরিন টার্মিনাল বলা হয়, সেই টার্মিনালটা বিদেশি একটা কোম্পানির কাছে লিজ দেওয়ার যে আলোচনাটা চলছে এবং বলা যায় এটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে, সম্ভবত সেপ্টেম্বর নাগাদ কিছু একটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। প্রিয় দর্শক, এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা কর্মকাণ্ড নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তার একটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট। চট্টগ্রাম পোর্টের একটা টার্মিনাল, মানে সবচেয়ে আধুনিক যে টার্মিনালটা, যেটাকে নিউ মেরিন টার্মিনাল বলা হয়, সেই টার্মিনালটা বিদেশি একটা কোম্পানির কাছে লিজ দেওয়ার যে আলোচনাটা চলছে এবং বলা যায় এটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে, সম্ভবত সেপ্টেম্বর নাগাদ কিছু একটা হয়ে যাবে। সেটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে, বেশ বাদ প্রতিবাদ হচ্ছে। ডক্টর ইউনূস এর মধ্যে চট্টগ্রাম গিয়েছিলেন, সেখানে যে ইনি এই বন্দর নিয়ে নানা রকম কথা বলেছেন যে বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, আমাদের এই হৃৎপিণ্ডটা যত বড় সেভাবে এটাকে পরিচালনা করা যাচ্ছে না, অতএব বিদেশিদের সবচেয়ে যারা ভালো টার্মিনালকে হ্যান্ডেল করতে পারে সেরকম কাউকে নিয়ে এসে তাদের দিয়ে হ্যান্ডেলিং করানো হবে। এগুলো নানা কথা, এই কথাগুলো শুনতে ভালো শোনা যায়। এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন মিস্টার শফিকুল আলম, উনি একটা টেলিভিশনে দেখলাম বললেন যে এটা ওনারা করবেন এবং সেই টেলিভিশনের সঞ্চালক ওনাকে প্রশ্ন করেছিলেন যে এটা আপনারা করতে পারেন কিনা। উনি বলেছেন সব কিছু করার ম্যান্ডেট নাকি ওনাদের আছে, সব কিছু এভরিথিং করার ম্যান্ডেট ওনাদের আছে এবং সেই ম্যান্ডেটের জোরেই ওনারা এটা করছেন। এবং উনি যুক্তি দেখিয়েছেন, আমরা পৃথিবীর বেস্ট কোম্পানিকে নিয়ে আসছি যাদের নাকি 70-80টা পোর্ট হ্যান্ডেল করার অভিজ্ঞতা রয়েছে, সেরকম আমরা একটা কোম্পানিকে আনছি এবং এটা সেপ্টেম্বরের মধ্যে আমরা এটা শেষ করতে চাই। মানে ওনার বলার দৃঢ়তা শুনে মনে হলো ওনারা এটা করেই ছাড়বেন। এটা নিয়ে আলোচনাটা কিন্তু হচ্ছে যে কেন আপনি এই পোর্টটা বিদেশি একটা কোম্পানির কাছে দিচ্ছেন। দেখুন, মোটামুটি আমি একটু বলে নেই আসলে চট্টগ্রাম বন্দরের বাস্তবতাটা কি। চট্টগ্রাম এই বন্দরের মোটামুটি 4টা টার্মিনাল আছে। এই 4টা টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই নিউ মেরিন টার্মিনাল। এটা বড় এবং আধুনিক। এটা এত বড় যে এখানে একসঙ্গে সমুদ্রগামী 4টা জাহাজ ভিড়তে পারে। এখানে স্বয়ংক্রিয় ক্রেন আছে, মানে অনেক টাকা খরচ করে এই ক্রেনগুলিকে কিন্তু আনা হয়েছিল আমাদের এখানে এবং এইটা আপনার তৈরি করা হয়েছিল আজকে থেকে 20 বছর আগে। প্রায় 700 কোটি টাকা খরচ করা হয়েছিল এটা বানাতে গিয়ে এবং 3,500 কোটি টাকার যন্ত্রপাতি আনা হয়েছিল। এই যন্ত্রপাতি মানে স্বয়ংক্রিয় ক্রেন ট্রেন এগুলো, এবং এগুলিতে খুব দ্রুত মালামাল ওঠানামা করানো যায় এবং তুলনামূলকভাবে এই টার্মিনালটাই সবচেয়ে ভালো চলছিল। কীভাবে ভালো চলছিল, যে বন্দরে একটা হিসাবে দেখা গেছে যে গত বছর সব বন্দরে তো সবগুলি টার্মিনালের একটা লক্ষ্যমাত্রা থাকে, তারা কী পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করতে পারবে, ওঠানামা করতে পারবে। দেখা গেছে এই নিউ মেরিন টার্মিনালে গত বছর তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রার চেয়ে 3 লাখ কন্টেনার বেশি ওঠানামা করা হয়েছে এই টার্মিনালে। সেই হিসাবে এটা হচ্ছে সবচেয়ে লাভজনক টার্মিনাল এবং আর্থিক বিবেচনাতেও এই টার্মিনালটা খুবই লাভজনক। এখন যে টার্মিনালটা লাভজনক সেটাকে কেন আপনি বিদেশি একজন বিনিয়োগকারীর কাছে দিয়ে দেবেন? ডক্টর ইউনূস বলেছেন যে তারা বিদেশি বিনিয়োগকারীর কাছে দিবেন, তারা এখানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পর এটাকে আরও আধুনিক করবে,
করে তারপর একটা সার্টেন টাইম পর্যন্ত ধরা যাক 15 বছর 20 বছর তারা সেটা পরিচালনা করবে, করে তাদের বিনিয়োগটা তুলে নেবে, তারপর তারা সেটা আবার আমাদের বন্দরের কাছে দিয়ে যাবে। কিন্তু তারা এখনো স্পষ্ট করেনি তারা কোন খাতে কত বিনিয়োগ করবে। আসলে যাদের এই টার্মিনাল সম্পর্কে ধারণা আছে তারা অনেকেই বলবেন আসলে না, এই টার্মিনালে নতুন করে বিনিয়োগ করারও কিছু নাই, কারণ এটা একটা পরিপূর্ণ টার্মিনাল। মোটামুটি এখানে যা যা থাকা লাগে একটা টার্মিনালে সবই এখানে আছে, তাহলে এখানে নতুন করে কি বিনিয়োগ করবে? আবার এটার এক পাশে কিন্তু আছে নৌঘাটি, আমাদের নৌবাহিনীর ঘাঁটি। নৌঘাটি থাকার কারণে এটাতে ওদিক দিয়ে সম্প্রসারণ করবে সেটাও কিন্তু পারবে না। মানে অনেক এক্সপার্ট যারা আছেন যারা পোর্ট বুঝেন ভালো, তাদের অনেকে বলছিলেন যে তারা যদি করতেই চায়, আমাদের তাও টার্মিনাল আছে, একটা বে টার্মিনাল আছে, একটা লাল দিয়ার চরে টার্মিনাল আছে, সেগুলোতে তারা ইনভেস্ট করতে পারে, কিন্তু সেগুলোতে ইনভেস্ট করার অনেক সুযোগ সুবিধা আছে। সেখানে করুক, ইনভেস্ট করুক, ওটাকে আধুনিক করে বানায় তারপরে চালায় এনে পরে এক পর্যায়ে আমাদের কাছে দিয়ে যাক। কিন্তু যেখানে অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি, মানে 4,000 কোটি টাকা করে বেশি ইনভেস্টমেন্ট এখানে হয়ে গেছে অলরেডি, সেইটা তো সেই সময় 20 বছর আগের কথা বলছি, এর মধ্যে তো অর্থের মূল্যমান ধরলে আরও অনেক বেড়ে যাবে। যেখানে আমরা এত টাকা ইনভেস্ট করে ফেলেছি সেইটাকে কেন অন্যদের কাছে দিয়ে দেওয়া হবে? ওখানে তারা কি নতুন করে ইনভেস্ট করবে? যে কারণে আমরা আগেও বলেছি কিন্তু যে টার্মিনালের কাজ আমরা শুরু করতে পারিনি, আপনি সেখানে যান। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু এরকম পতেঙ্গার যে টার্মিনালটা আছে তার দায়িত্ব কিন্তু সৌদি আরবের কাছে দেওয়া হয়েছিল, তারা করেছে, ওটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু এখন তারা প্রশ্নটা তুলছে এই কারণে যে আমাদের একটা ইতিমধ্যে তৈরি থাকা ভালোভাবে কাজ করতেছে এমন একটা টার্মিনালকে কেন বিদেশি একটা কোম্পানির কাছে দেওয়া হচ্ছে? এই প্রশ্নের কোনো জবাব কেউ দিচ্ছে না, এবং তারা তাদেরকে প্রশ্ন করে তারা বলে তারা নাকি এটা করতে পারে, তাদের নাকি সে ম্যান্ডেট আছে। একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এদের প্রধান দায়িত্ব হলো একটা নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। তারা বলছে তাদের নাকি এগুলি করার অধিকার আছে এবং এগুলো নাকি সংস্কারের মধ্যে পড়ে। তারা বলছে তাদের ম্যান্ডেটটা হলো সংস্কারের, কাজে সংস্কারের মধ্যে সব কিছুই পড়ে, মানে যা কিছু করবে নতুন কিছু ওটাই নাকি সংস্কারের মধ্যে পড়বে বলছে। আমাদের শুনতে হচ্ছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি এই বিষয়ে আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, দুই একটা বাম পার্টি ছাড়া, যেটা বাম ঘরানা দুই একটা পার্টি ছাড়া আর কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করছে না। বিএনপি জামাতের জন্য যারা বড় পার্টি আছে তারা কিন্তু এটা নিয়ে তেমন কিছু বলছে না। কেন বলছে না? এই প্রশ্নের কিন্তু কোনো আমরা জবাবও পাচ্ছি না। তো এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হলো কি, মানে ওনারা যে যুক্তি দিচ্ছেন এটাকে এখন যে পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কন্টেনার ওঠানামা করা হচ্ছে, এটা যদি আরও ওঠানামা করা যায় তাহলে আরও লাভ হবে, এটা যুক্তি হিসেবে খারাপ না। কিন্তু তারপরে প্রশ্ন হলো আপনি যে এত কন্টেনার ওঠানামা করাবেন, সেই কন্টেনারগুলো নামানোর পরে আপনি নিবেন কোথায়? আপনি কোথায় এগুলি দিয়ে আপনি কোথায় নিয়ে ডাম্প করবেন? আমাদের কি সেরকম কানেক্টিভিটি তৈরি করা আছে? আমি একটা আপনাদের আমাদের এখানে কীভাবে কাজটা হয় তার একটা এক্সাম্পল আপনাদেরকে আমরা দিচ্ছি। যেমন ধরা যাক এই চট্টগ্রাম বন্দর থেকে আমাদের যত কন্টেনার ওঠানামা করা হয় তার 70% কন্টেনার আসে ঢাকার আশুলিয়ার দিরাশ্রম ডিপোতে, এবং এখানে মালামালগুলো রেখে আবার সেগুলো খালি কন্টেনারগুলো বন্দরে ফেরা যায়। এখন এই যে দিরাশ্রমে যে আসবে এর জন্য কি খুবই একদম মানে আপনার কানেক্টেড কোনো রকম মানে কোনো কানেক্টিভিটি আছে কিনা, মানে এমন কোনো পথ আছে কিনা যে পথে কেবল কন্টেনারগুলি আসবে? তা তো নাই। তাহলে তাদেরকে করতে হয় কি, নর্মাল যে যানজট আছে সেই যানজট ঠেলেই কিন্তু এই পর্যন্ত আসতে হচ্ছে। যেখানে একটা বিকল্প পথ তৈরি করা যেত, এমন একটা পদ্ধতি তৈরি করা যেত ওখানে আনার সঙ্গে সঙ্গে সেগুলোকে এই ডিপোতে আনা যাবে এবং এখান থেকে আবার ক্লিয়ার করে আবার ফেরত দেওয়া যাবে, তাহলে নয় বুঝতাম। যদি এই কাজগুলি কি ওই বিদেশি কোম্পানি করবে, সেটার কিন্তু কোনো জবাব নাই। আসলে যেটা হবে যে আপনি সমস্ত রান্নাবান্না করে রাখছেন, টেবিলও সাজায় রাখছেন, ওনারা খেলে আসবেন আর খাবেন, হিসাবটা এরকম।
কিন্তু এটা হচ্ছে কেন, কি স্বার্থে? এখানে হলো একটা বেসিক কোশ্চেন। বামপন্থী রাজনীতিবিদ মিস্টার সাইফুল হকের একটা মন্তব্য পড়লাম। উনি কিন্তু এই কথাটা খুব সিরিয়াসলি বলেছেন এবং উনি বলার চেষ্টা করেছেন যে এই ধরনের টার্মিনালকে, আমাদের সবচেয়ে চালু টার্মিনালটাকে, সবচেয়ে ব্যস্ত টার্মিনালটাকে আমরা যদি একটা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দিই, সেখানে কিন্তু আমাদের দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারে। ওনার এই আশঙ্কায় কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না। মাথায় রাখবেন, এখন কিন্তু কিছু আলোচনা হচ্ছে। সেটা কি? সেটা হলো কক্সবাজার থেকে, আমাদের সীমান্ত জেলা কক্সবাজার থেকে রাখাইনে একটা মানবিক করিডোর দেওয়ার কথা হচ্ছে। যদি মানবিক করিডোর দেয়, সেখান থেকে কি যাবে, যা যাবে সেগুলো কিভাবে এই দেশে আসবে? সেটা কি পোর্টের মাধ্যমে আসবে? তাহলে সবচেয়ে লাভজনক হয় বিমানে আসার চেয়েও। পোর্টের মাধ্যমে আসলো, এখান থেকে কক্সবাজার একদম কাছে চলে গেল। কাজে যদি বিদেশিদের কাছে আপনি এটাকে হ্যান্ডেলিং করার দায়িত্বটা দেন, ওখান থেকে কী আসবে কী আসবে না তার জবাবদিহিতা কি আর স্বাভাবিক পর্যায়ে থাকবে? আসলে হচ্ছেটা কি? এটার সঙ্গে কি এটা মেলানো যাবে? নাকি এটা মেলাতে গেলে কেউ আবার বলবে যে তাদের ম্যান্ডেটের উপর হাত দিয়ে দিয়েছি আমরা, তাদেরকে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছে। তাদেরকে কি ম্যান্ডেট দেওয়া হয়েছে আমাদের দেশের একটা অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার? তাদেরকে কি ম্যান্ডেট দেওয়া হয়েছে একটা মানে শান্ত দেশকে একটা যুদ্ধের মুখে ঠেলে নিয়ে যাওয়ার? তারা অবশ্য বলছে যে এটা করলে পরে পরবর্তী সময়ে আমরা রাখাইন রাজ্যের সঙ্গে, আরাকান আর্মির সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমাদের এখানে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবো। সেটাও কি সম্ভব হবে? কোনো গ্যারান্টি আছে? যদি না হয় তাহলে আমরা কেন সেই ঝুঁকিতে যাচ্ছি? মানে একটার সঙ্গে একটাকে ইন্টারকানেক্টেড। তা না হলে হঠাৎ করে এই পোর্টটাকে এত দ্রুততার সঙ্গে, এত গুরুত্ব দিয়ে এখনই বাইরের একটা প্রতিষ্ঠানের কাছে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? এই সবগুলোকে মিলিয়ে ভাবতে হবে। প্রিয় দর্শক, আমি কথাগুলি বললাম, আপনারা ভাবুন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আসলে আমাকে বলছে, আপনি দেখি চরমপন্থাদের কথা কথা বলছেন। চরমপন্থাদের রুখতে হলে চরমপন্থায় নিতে হবে। আমাদের সামনে শত্রুরা কিছুটা হলো চরমপন্থা বলে আমার মনে হচ্ছে যারা করছে। আমার কিছু কালকে দেখলাম একটা টেলিভিশন চ্যানেলে, যারা সার্বিকভাবে জানে আমার প্রতিটি কাজকর্ম, যে আমরা গত আন্দোলনের সঙ্গে আমরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আন্দোলনটা শুরু হয়েছে 2024 সালের 1 জুলাই অফিসে 3 তারিখে সংসদে দাঁড়িয়ে আমি পরিষ্কারভাবে এই আন্দোলনকারীদের, কোটা আন্দোলনকারীদের সমর্থন করেছিলাম। শুধু নয়, এটা কোটা আন্দোলন নয়, এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন। এবং এটা আমি বলেছিলাম, বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য, সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং ত্যাগ স্বীকার করে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তারা জয়লাভ করতে পারে। এটা বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। আমি বলেছিলাম এবং সরকারকে বলেছিলাম, এটা মেনে নেন, না হলে বিপদে পড়ে। তার পরবর্তীতে 4 বা 5 তারিখে গাজীপুরে, তারপরে প্রতিটি জায়গায় বিভিন্ন সময় আমরা এই সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকারীদের পক্ষে ছিলাম। এবং তাই নয়, এটাকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এটা শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, এটা বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, ছাত্র জনতার আন্দোলন। এই কথাটা আমি বলেছি, বারংবার বলেছি। যখন তাদেরকে ধরা হয়েছে, যখন তাদের বিরুদ্ধে নানান যখন অত্যাচারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, নিবর্তনমূলক যখন গুলি করা হয়েছে বিচারে, প্রত্যেকটি কথার প্রতিবাদ আমি করেছি। প্রত্যেকটি নিউজ পেপার এবং টেলিভিশনে এগুলো আমরা প্রতিটি প্রচার করেছি। কাজে আমরা দাবি করছি আমরা নির্বাচনের এই আন্দোলনের পক্ষে ছিলাম, এই কথাটি ব্যঙ্গ করে বলা যারা বলছেন তারাও জানেন। কারণ এগুলো পরবর্তীকালে আমি কনসলিডেট করে সম্পূর্ণ এক করে সমস্ত ভিডিও কাটেন, সমস্ত নিউজ পেপার কাটেন, সবগুলো কিন্তু আমি শিখেছিলাম। আমরা 28 তারিখে একটা যৌথ সভা করে এমপি এবং
আমাদের সমস্ত কেন্দ্রীয় কমিটিকে নিয়ে মিটিং করে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়েছিলাম যে এই আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। সেটা সমস্ত নিউজ পেপারে নিউজ টেলিভিশন সব জায়গায়। এবং তার আগে রংপুর যখন আমাদের জিজ্ঞাসা করলাম, আমি বললাম রংপুরের জনগণকে আমি বলেছিলাম আমাদের পার্টির দেশ করা পার্টির ফ্ল্যাগ নিয়ে নাম তুলবে না, শুধু ছাত্র সমাজের ফ্ল্যাগ নিয়ে যাবে আর বাকি সবাই সমর্থন দেবে। আমার দুজন ছেলে সেখানে মারা গেছে আমাদের কর্মী, এবং তার জন্য অ্যারেস্টেড হয়েছিল, 30 জনের মতো হয়ে গেছিল, আরো 100 জন সারা দেশ তারা আমাদের লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এগুলো ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো আমি সব জায়গায় দিয়েছি। তারপরে আমরা নাকি দাবি করছি, দাবি করাই কি আছে? আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। যখন 28 তারিখে যখন প্রথম শহীদ হলো তখন থেকে আমাদের আবু সাইদ তার বাসায় খবর জিয়ারত করা, তার বাবা মার সঙ্গে দেখা করা, তাদের সান্ত্বনা দেওয়া, তাদেরকে কিছু সহযোগিতা করা, এগুলো আমি করছি সর্বপ্রথম। এবং সেইখানে সর্বাত্মকভাবে আমি ঘোষণা দিয়েছিলাম যে সরকারের বিরুদ্ধে যা কিছু যেটা করছেন তার দায় দায়িত্ব সরকার, এবং এর জন্য তাদেরকে একদম পস্তাতে হবে। এবং এই যে যারা তখন সংগ্রাম করেছে সেই ছাত্রদেরকে আমি বলেছিলাম বীর মুক্তি সেনা, বলি নাই? তারপরে বলে যে আমরা নাকি দাবি করছি, আমরা ডেফিনেটলি করেছিলাম। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।